আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। আজ 25শে এপ্রিল 2024। প্রতি বছরের ন্যায় আজও যথাযথ ভাব গাম্ভীর্যতার সাথে পালিত হলো বিশ্ব ম্যালেরিয়াল ডে। আপনারা এই দিবস সম্পর্কে আরেকটু তথ্য জেনে রাখবেন যে 1972 সালের এই দিনে বাংলাদেশের যে স্বাধীনতা ও সার্বভৌমত্বের যে স্বীকৃতির যে বিষয়গুলো ছিল, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র যে আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছিল, সেই স্বীকৃতির মধ্যে লাওস নামে যে দেশ আছে, তারা আমাদেরকে 1972 সালের এই দিনে তারা আমাদেরকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল। এবং আপনারা আরও জেনে থাকবেন যে 1859 সালের সুয়েজ খাল নামে যে একটা বিশাল বড় যে আমাদের পরিচিত একটা নাম আছে, সেই 1859 সালের এই দিনে কিন্তু আমাদের সেই বিখ্যাত নাম জানা খালটির খনন শুরু হয়েছিল। তো আজকে যেহেতু ম্যালেরিয়ার দিবস, আজকে ম্যালেরিয়া সম্পর্কে কিছু তথ্য উপাত্ত আমরা দিতে এবং নিতে চাই। যদি ম্যালেরিয়া সম্পর্কে গভীর কোনো জ্ঞান বা ভালো কোনো ধারণা কারো থেকে থাকে, তিনি অবশ্যই সেটা তার কমেন্টসে জানাবেন। তাহলে আমরা ম্যালেরিয়া সম্পর্কে আরও জানি। আসলে আমরা জানি যে ম্যালেরিয়া হচ্ছে একটি মশাবাহিত রোগ। অর্থাৎ যদি কোনো মানুষকে ম্যালেরিয়া আক্রমণ করে, তাহলে আমরা কীভাবে বুঝবো বা আসলে কীভাবে আমরা ম্যালেরিয়া কেন হয় এটা আমরা কীভাবে আসলেই করবো। আসলে আমরা জানি যে মশার ভিতরে স্ত্রী মশা, যে অ্যানোফেলিস নামে যে ম্যালেরিয়ার যে স্ত্রী মশা থাকে, এই স্ত্রী মশা যদি কাউকে কামড় দেয় তাহলে কিন্তু তার ম্যালেরিয়াল ফিভার অর্থাৎ ম্যালেরিয়া হতে পারে। তো এখন আমরা আসলে জানবো যে ম্যালেরিয়াটা আসলে কেন হয়, কিসের জন্য হয়। এবং ম্যালেরিয়ার প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি দেখবেন যে একটা ব্যাকটেরিয়াদের আক্রমণ হয়। যেমন যখন ডায়রিয়া হয় তখন ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া আছে, এটা যদি কারো ওই জীবাণুটা যদি কাউকে আক্রমণ করে তখন তার ডায়রিয়া হয়। তো ম্যালেরিয়াও কিন্তু এই ধরনের একটি ভাইরাস বা আপনার যেটাকে ব্যাকটেরিয়া বলেন, জীবাণু দ্বারা আক্রমণ হয়। অর্থাৎ প্লাজমোডিয়াম নামে একটি জীবাণুর দ্বারা, এটা একটা প্যারাসাইট বা পরজীবী বলে এটাকে, এটার দ্বারা এটা আক্রমণ হলেই এই ম্যালেরিয়া আক্রমণ হয়। আপনারা জানেন যাদের ম্যালেরিয়া হয় তাদের কিন্তু শারীরিক প্রচণ্ড সমস্যা হয়। এবং ম্যালেরিয়াকে আমরা আসলে খুব সহজভাবেই অনেকে দেখি, অনেকে মনে করি যে ম্যালেরিয়া আসলে খুব কম দেখা যায়। কিন্তু আসলে ম্যালেরিয়ায় একটা গবেষণা দেখা গেছে যে বিশ্বের প্রতি বছর প্রায় 50 কোটি মানুষ আপনার ম্যালেরিয়াতে আক্রমণ হয়। এবং এই ম্যালেরিয়ার ফলে 10 থেকে 30 লক্ষ মানুষ মারা যায়। আসলে আমরা কিন্তু এটাকে অনেকেই খুব সহজ মনে করি, অনেকে মনে করি যে আসলে এটা কিছুই না। আসলে এটা যাদের হয় একমাত্র তারাই বুঝতে পারে। ম্যালেরিয়া এই যে মশাটা, যে মশার দ্বারা ম্যালেরিয়া আক্রমণ হয়, এই মশা সাধারণত ফলের রস খেয়ে বেঁচে থাকে। এবং এদের খাবার তালিকা সব থেকে পছন্দ হচ্ছে মানুষের শরীরের যে রক্ত। জানেন যে মশার প্রধান খাবারই হচ্ছে রক্ত। এটা অনেক সময় সেটা হচ্ছে গরুর থেকে হোক বা হচ্ছে মানুষের থেকে হোক বা অন্য কোনো প্রাণী থেকে হোক, তারা কিন্তু সাধারণত রক্ত খেয়েই জীবনযাপন করে। তো আমরা আসলে এই ম্যালেরিয়াকে অনেক বেশি একটা গুরুত্ব দিয়ে থাকি না। তো আসলে আমরা যদি একটু সচেতন হই তাহলে হয়তো বা ম্যালেরিয়ার থেকে আমরা একটু বাঁচতে পারবো। আমাদের দেখেন মশাবাহিত কিন্তু অনেকগুলো রোগ আমাদের সামনে এসেছে। আপনার ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, এই ধরনের কিন্তু অনেক মশা জাতীয় যে মশার বাহিত, অর্থাৎ যেটা মশার দ্বারা সৃষ্টি হয়, এটা কিন্তু আপনি দেখেন যে এডিস মশা কামড় দিলে কিন্তু ডেঙ্গু জ্বর হয়। তখন কিন্তু এভাবেও আমাদের ম্যালেরিয়াল ফিভার হতে পারে। এবং এই ম্যালেরিয়া ফিভারের ফলে কিন্তু শরীরে অনেক নানান অঙ্গ প্রত্যঙ্গও কিন্তু সমস্যা হয়। শুধু আমরা যে জ্বর আসে এমনটা না, অনেক সমস্যা হয়। তো আমরা চাইলে আমরা আমাদের
যে চারপাশটা আছে, আমাদের আঙিনা আছে, আমাদের বিদ্যালয়ের যে বিভিন্ন অঙ্গন আছে, বিশেষ করে টয়লেট আছে, তারপরে হচ্ছে আমাদের বাসাবাড়ির যে সামনের যেখানে আমরা টবে বিভিন্ন গাছ লাগিয়ে থাকি, তারপরে আমরা টায়ার, অনেক সময় আমি কিছুদিন আগে আমি এক জায়গায় গিয়েছিলাম, তো সাধারণত আমি গেলে মোটরসাইকেলে বেশি যাওয়া হয়, দেখি যে একটি বড় একটি টায়ার, বিশাল ট্রাকের একটি টায়ারের ভিতরে আপনার অনেকগুলো পানি জমে আছে এবং সেখানে দেখবেন যে প্রচুর মশা। তো এই মশাগুলো আসলে কিন্তু পানি ছাড়া কিন্তু এটা জাত উৎপাদন করতে পারে না, বংশ বৃদ্ধি করতে পারে না। তো দেখবেন হচ্ছে যে আপনার এই মশার ব্যাপারে আপনি যখন দেখবেন যে প্রচুর মশা চারপাশে হচ্ছে, তো আপনি কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন না। তখন আপনার ছোটো ছোটো বাচ্চা, আপনার বৃদ্ধ মা বাবা, পরিবারের অন্য সদস্যরা কিন্তু এই ম্যালেরিয়াল ফিভারে আক্রমণ হতে পারে। তো এই জন্য আমরা আজকে যেহেতু এই ম্যালেরিয়া দিবস, তো চিন্তা করলাম যে একটু সচেতনতামূলক একটু কথা বলি, পোস্ট করি, যে আসলে হচ্ছে যেন আমরা একটু সচেতন হই। অনেক সময় আমরা দেখি যে একটা পলিথিন বা একটা চিপসের খোসা বা এরকম কোনো জিনিস আমরা কিন্তু কখনো কোনো ছুঁড়ে ফেলে দিই রাস্তায় বা মাটিতে বা কোনো ফ্লোরে। আসলে এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখনই আসলে আমাদের সমাজকে, আমার রাস্তাঘাট, আমাদের চারপাশ আমরা যখন পরিচ্ছন্ন রাখব, তখন আমাদের শহরটা অনেক সুন্দর হবে, আমরা রোগমুক্ত থাকব। অনেকে আছেন যে অনেক কিছুই মনে করেন না, তারা শুধু ধর্মের দোহাই দিয়ে থাকেন, আল্লাহ যা করেন তাই করবে, এইটা করবে ওটা করবে। হ্যাঁ, আল্লাহই সব কিছু করেন, কিন্তু মানুষের মাধ্যমে করেন। আল্লাহ যেভাবে রোগ দিয়েছেন তেমনকি আল্লাহ ডাক্তারও দিয়েছেন। এখন আপনারা যারা ভাবেন যে রোগ আল্লাহ দিয়েছেন, তারা কি ভাবেন ডাক্তার অন্য কেউ দিয়েছে? এমনটা না। আসলে হচ্ছে যে রোগও আল্লাহর, ডাক্তারও আল্লাহর। এই নইলে এত বিজ্ঞান কীভাবে সৃষ্টি হলো, কীভাবে মানুষ এত কিছু আবিষ্কার করতে শিখলো, কীভাবে মানুষ ঔষধ আবিষ্কার করতে শিখলো, কীভাবে এতগুলো ইঞ্জেকশন আবিষ্কার করলো, এটাও আল্লাহর দান। এই জন্য অনেকেই রোগ হলে চিকিৎসা নেন না। আমাদের সমাজে আসলে যথার্থ মূর্খতা, গোড়ামি আছে, যে আসলে একটা কি দেখেন, আসলে আমি যতটুকু জানি, রোগ হলে ঔষধ সেবন করাও কিন্তু আপনার হচ্ছে ইসলামের দিক নির্দেশনার মধ্যে আছে। কারণ হচ্ছে যে আপনার জ্বর হবে, অসুস্থ হবে, এর মধ্যে কিন্তু অনেক মানুষের কল্যাণ নিহিত আছে। যেমন আপনি আল্লাহকে স্মরণ করেন, সৃষ্টিকর্তাকে মনে রাখতে পারেন, কারণ আপনি অসুস্থ না হলে কিন্তু আপনি আল্লাহকে মনে রাখবেন না, আপনার কোনো অবস্থাতেই সেটা মনে থাকবে না। ধরুন আপনি বিপদে পড়েন, মৃত্যু সজ্জায়, তখন আল্লাহ আমি সুস্থ হলে আগামী শনিবার থেকে নামাজ পড়ব, আমি কালকে থেকে ভালো হয়ে যাব, আমি আর এই অপরাধ করব না, বিভিন্ন ধরনের কথা কিন্তু আমরা সাধারণত বলে থাকি। কিন্তু অসুস্থ না হলে আমরা কিন্তু এই কথাটা আমাদের মনে থাকে না। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে যে আপনি যখন ঔষধ ক্রয় করবেন, আপনি দেখেন ঔষধ শিল্প বিশাল বড় একটা শিল্প। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই সারা বিশ্বে বাংলাদেশের ঔষধের একটি যথেষ্ট পরিমাণ সুনাম এবং নাম আছে। তো দেখবেন আপনি যখন ঔষধ ক্রয় করবেন, এই ঔষধ ফ্যাক্টরিতে বহু মানুষ কাজে কর্মে যুক্ত আছে, তারা তাদের রিজিকের সন্ধান এখান থেকে তারা পান। তারা এই ফ্যাক্টরিতে কাজ করে, ঔষধ বিক্রি করে, সেল করে, তারা কি করেন, অনেক টাকা আর্ন করে তাদের পরিবার, মা বাবা, ভাই বোন, শিশু, প্রতিবেশী সবার মুখে কিন্তু আহার তুলে দেন। এটাও কিন্তু একটা ভালো কাজ, এটা কিন্তু খারাপ কিছু না। কিন্তু অনেকেই মনে করেন যে আল্লাহ দিছে, এটা সেরে যাবে। আসলে বিষয়টা এমন না, সব কিছু আল্লাহ। অসুস্থ হলে যান, বড় বড় মুফতি সাহেবরা, মৌলানা সাহেবরা আছেন, তারা কিন্তু ডাক্তারের কাছে যান। যেমন আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম কিছুদিন আগে, আমার বাবা তো অসুস্থ, অনেকেই জানেন, যে হাতে এখানে একটা অপারেশন করতে, ফিস্টুলা করার জন্য, অর্থাৎ রক্ত টানার জন্য। একটা পাইপ দিয়ে রক্ত দিবে আর একটা পাইপ দিয়ে রক্ত টেনে নিবে। তো এই ডাক্তারের কাছে এটাকে বলে ভাস্কুলার সার্জন। তো আমি ওনার কাছে যখন গেলাম, দেখলাম যে অনেক বড় মাপের একজন আলেম সাহেব, কয়েকজন আলেম আসছেন ডাক্তার দেখানোর জন্য। তো আসলে যারা সচেতন আলেম, যারা ইসলামের সঠিক জ্ঞানটা জানেন, তারা হয়তো বা ডাক্তারের কাছে যান। কিন্তু কিছু কিছু মূর্খতা আছে আমাদের ভিতরে, যারা আসলে আমরা মনে করি যে এটা সচেতনতা করে লাভ নেই, ডাক্তারের কাছে গিয়ে লাভ নাই, ভাগ্যে যা আছে তাই হবে। তো এই বিষয়টা হচ্ছে যে আপনার এই যে বিষয়টা, আমরা যখন আসলে এই বিষয়গুলো দেখি যে অসচেতনতা, আপনি যখন আপনার শহরকে ক্লিন করবেন, পরিষ্কার করবেন,
ময়লা ফেলবেন না, ডাবের খোসা ডাব খাওয়ার পরে কোথাও যত্র ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন। তখন কি হবে, আমাদের যে রোগ শোক এগুলো থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো এবং আমরা অনেক ভালো থাকতে পারবো। কিন্তু আমরা যদি সচেতন না হই, তো আমরা আসলে আমাদের শহরকে, আমাদের চারপাশকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ জেনারেশনদেরকে আমরা আসলে কিছুই করতে পারবো না। তখন আস্তে আস্তে তারা আমাদের কাছ থেকে এগুলো শিখবে। আমরা অনেক সময় অনেক বৃদ্ধ মানুষরাও আসে, অনেক সময় দেখবেন যে একটা খোসা একটা ফেলে দিচ্ছে, আপনার কোথাও কোনো জায়গা পেলেই তারা একটা সিগারেট খোসা বলেন, কোনো একটা অন্য কাগজ বলেন, বা যে কোনো একটা খোসা বলেন, তারা আপনারা কিন্তু ফেলে দেয়। আসলে আমরা যদি সমাজে একটু সচেতনতা তৈরি করি যে যত্রততা আমাদের এই আবর্জনাগুলো ফেলা যাবে না, আমাদের হচ্ছে যে আমরা এগুলো ফেললে আমাদের অনেক সমস্যা হবে, পরিবেশ দূষণ হবে, শহর নষ্ট হবে, এগুলোর ভিতরে পানি জমে, সেখানে এই যে মশা, ম্যালেরিয়াল ফিভার যেগুলোর দ্বারা হয়, অ্যাডিস মশা, এগুলো জন্মাবে। তাহলে কিন্তু আমরা অনেক ভালো কিছু আমরা করতে পারবো। তো যাই হোক, আমি কমেন্টসগুলো সবার শেষে পড়বো। শাহ আলম ভাই, মানিক ভাই, আমি কমেন্টসগুলো দেখতেছি, সবার শেষে পড়বো। আসলে আলোচনার মধ্যে যদি এই কমেন্টসগুলো পড়া হয়, তাহলে হয়তো আমরা মূল বিষয়টা ছেড়ে অন্য কোনো বিষয়ে চলে যাই। এই জন্য আসলে আমরা এটা পড়তে পাইনি। তো আশা করি যে আমরা এই ম্যালেরিয়া সম্পর্কে সচেতন থাকব, হ্যাঁ, এবং আমাদের যেন ম্যালেরিয়া না হয় সেই বিষয়ে আমরা অবশ্যই যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আল্লাহ সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন। ধন্যবাদ আমাদের শাহ আলম ভাই, আপনার সাথে আমি জীবনে আর কথা বলবো না। ভাই, আপনি তো শুধু কথা বলতেছেন, আর আপনি কথা না বলার কোনো কারণ নেই। আমি একটা করে আপনার কথাটা বলি। সেটা হচ্ছে, আপনার ওখানে আমি গিয়েছি এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, যার ফলে আপনার সাথে আমার আসলে আড্ডা হয়নি। আপনি যদি আমাকে অনেস্টলি ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, তাহলে আমি অবশ্যই সেখানে গিয়েছি। তারপরে আমি আপনার উপর রাগ করেছি, আমি চলে গেলাম। না ভাই, চলে যেন না, কারণ আপনি না থাকলে তো লাইভ থেকে একজন লোক কমে যাবে। আর হচ্ছে, কারণ আপনি পিকনিকে গিয়েছেন, আমাকে একবারও বলেন নাই। আমি আপনার সাথে চলে যেতাম, কমেন্টস করেছিলাম, কমেন্টে কোনো উত্তর দেন নাই। ভাই, আসলে আমি বিশেষ করে একটু খেয়াল করি না। রৌদ্রের সময় যখন আমরা কোনো কমেন্টস বা কোনো ভিডিও করি, তখন আসলে মোবাইলের ভিতরে কোনো কমেন্টস বা কোনো কিছু আসলে দেখা যায় না। সব থেকে বড়, প্লিজ রাগ করবেন না। কারণ হচ্ছে, আমি যখন ছাদে প্রচণ্ড তাপ, অনেক পাহাড়ের উপরে, তখন শুধু আমি যখন কমেন্টস করছিলাম, তখন আসলে ওগুলো পড়ার সুযোগ হয় নাই। এটা হচ্ছে বড় কথা। আর একটা হচ্ছে, আল্লাহর অশেষ রহমত যে সাজেকে কিন্তু আসলে যারা গিয়েছেন তারা জানেন যে রিক্স, গাড়ি একেবারে এরকম সোজা হয়ে উপরে উঠে আবার নামে, এটা আসলে রিক্স। তো গতকালকে সময় টেলিভিশনে একটা লিঙ্কে আমি দেখলাম যে গতকাল একটি গাড়ি দুর্ঘটনায় 9 জন মারা গিয়েছে, সেখানে হতাহত হয়েছে। তো আল্লাহর অশেষ রহমত যে আমরা সুষ্ঠুভাবে সেখান থেকে ঘুরে আসতে পেরেছি। তো এরপরে তা আসলে এখানে এই জন্য রাগ করার কোনো কারণ আমি দেখি না, কারণ আমি পিকনিকে গিয়েছিলাম, একটিবারও বলেন নাই। আচ্ছা ভাই শুনেন, এখানে হচ্ছে যে অনেকেই বলা হয়নি, এটা আসলে একটি গ্রুপ ভিত্তিক। আপনারা জানেন যে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে আমরা সেখানে গিয়েছিলাম। এখানে আমরা যতজন লোক, প্রায় আমাদের 30 জন যাওয়ার একটা বাজেট ছিল, কিন্তু আমরা আসলে কোনো কারণে সেখানে যেতে পারিনি, কারণ ঈদের পরে অনেক মানুষ সেখানে বাড়িতে ছিল, যার ফলে বেশি যাওয়া হয়নি। মাত্র 10 জন এবং আরও পরে 2 জন যুক্ত হয়েছিল, টোটাল 12 জন প্রধান শিক্ষক আমরা সেখানে গিয়েছিলাম। টোটাল হচ্ছে এটা, সবাই ওখানে যারা ছিল সবাই প্রধান শিক্ষক পর্যায়ের ছিল। আসলে এটা একটি সংগঠনের ট্যুর বলা চলে, যার জন্য আসলে বাইরে কাউকে বলা হয় নাই। ইনশাল্লাহ আমার তো 63 জেলা ঘোরা শেষ, শুধু আমার বরিশালে একটি জেলা বাকি আছে, পিরোজপুর। এছাড়া যে কোনো জায়গায় গেলে আমার একটু মোটামুটি পরিচিতি আছে, অর্থাৎ আমি ওই রাস্তাঘাটগুলো একটু চিনি, যেহেতু আমাকে বারবার আমি গিয়েছি ওখানে। অনেক এমন জায়গা আছে, অনেকবার 8 বার 10 বারও যাওয়া হয়েছে, কখন কোথাও একবার। তো ইনশাল্লাহ পরবর্তীতে গেলে আমাকেও সাথে রাখবেন, ইনশাল্লাহ গাইড হিসেবে যাব, আপনাদের সাথে ট্যুরিস্ট হিসেবে যাব ইনশাল্লাহ, সমস্যা নেই। পরবর্তীতে দেখা যাবে কথা। হ্যাঁ, আমি আচ্ছা বলছেন, কথা তো বলবে নিয়ে কমেন্টগুলো একটু পড়েন। হ্যাঁ, আসলে কমেন্টগুলো পড়তেছি ভাই। হ্যাঁ, কমেন্টগুলো না পড়লে তো, কমেন্ট করার পরে যদি রিপ্লাই না দেন, তাহলে কি বলবো, কষ্ট লাগে না? আসলে কষ্ট লাগে, এটা ঠিক আছে, কিন্তু আসলে আমি যখন কথাগুলো বলি,
যে একটা বিষয় তো একটি টার্গেট থাকে, যার জন্য হচ্ছে যে ওই কথাগুলো বলার পরে ভাবি যে সবার সাথেই আবার একটু কথা বলবো, এই জন্য সবাইকে একটু সময় সবার জন্য শেষে বরাদ্দ থাকে। জানেন যে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। আপনি কিন্তু একটি কমেন্ট করছেন, আমি অলরেডি ওই সময় পড়ছি যে আপনি কথা বলার পরের দিনই হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছে। আসলে আপনারা জানেন যে আসলে আমিও জানতাম না তথ্যটি। জামগড়ে কিন্তু একটি ট্রাক বা লরি চলতে গিয়ে লাইনের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। অনেকগুলো বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হওয়ার ফলে ট্রাবল অনেক বেশি দেখা দিয়েছিল। তারপরে আজকে আবার দেখেন বিকাল থেকে কিন্তু কন্টিনিউ তারা সার্ভিসটা আপনার ভালোই দেখা যাচ্ছে। তো আসলে আমাদের যে বিদ্যুতের যে চাহিদা, আমাদের যে পাবলিকের যে ব্যবহার, বিদ্যুতের ব্যবহারের যে কৌশল, সে অনুযায়ী আমি মনে করি যে যথেষ্ট পরিমাণ সাপোর্ট বিদ্যুৎ বিভাগ দিচ্ছে। আসলে ভাই দেখেন, তাদের জায়গায় আপনি আমি থাকলে আমরা কি করতাম? এই অবস্থায় মানুষ একসাথে সবগুলা লাইট ফ্যান সাবমার্সিবল চালু করে তাদের বিশাল বড় একটি সমস্যা অনেক সময় হয়ে যায়, এগুলো সারতে অনেক সময় কষ্ট হয়। তারপরেও যেহেতু একটু সমস্যা আছে, আমরা আসলে তেমন তো বলতে পারবো না একদম সব দিকে স্বয়ংসম্পূর্ণ। আশা করি যে আস্তে আস্তে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ডেভেলপ, আশা করছি এটা আর কি। তো এরপরে একজন নতুন ভাই আলমগীর হোসেন ওমর ভাই আসসালামু আলাইকুম। আপনাকে অনেক দিন পরে দেখলাম ভাই, খুব ভালো লাগছে আপনাকে দেখে। আপনি আগের থেকে অনেক বেশি বড়লোক হয়ে গেছেন, যার ফলে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, এবং আপনাকে দেখেও মনে হয় যে অনেক ভালো পর্যায়ে আছেন। তো আশা করি একদিন আসবেন এবং আমাদের সাথে সাক্ষাৎ করবেন। একদিন আবদুল্লাপুরে একদিন দেখা হয়েছিল। আসলে রাস্তাঘাটে দেখা হইলে সবাই ব্যস্ত থাকে, একদিকে যাওয়ার জন্য বেশি একটা সুযোগ হয় নাই। তারপরও আপনি যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করছেন, অনেক কিছু খাওয়ানোর জন্য চেষ্টা করছেন। অ্যাজ এ টিচার আপনি যথেষ্ট অনার করেন, অনেক ধন্যবাদ। এই জন্যই আল্লাহ হয়তো আপনাকে অনেক ভালো পর্যায়ে নিয়েছে। আমাদের জসিমউদ্দিন মানিক ভাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটু আগে আপনি অফিসে আসছেন, তখন আসলে আমি এই প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, অনেক সময় আসলে হতভম্ব হয়ে যাই, কিছু করার থাকে না। কালকে লাইভের মধ্যে হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেছে। তো ভাবলাম যেহেতু আজকে ম্যালেরিয়া ডে, একটু ম্যালেরিয়া সম্পর্কে একটু সচেতনতা বাড়াই। হয়তো অনেকে আমার কথা শুনবে না, দু একজন মানুষ যদি আমার কথা শুনে যে একটু বাইরে ময়লা না ফেলে, কোনো তার যে টয়লেটটা আছে সেটা ঢেকে রাখে, অথবা কোথাও এরকম আবর্জনা না করে মশা না জন্মাইতে সহায়তা করে, সেটাই সার্থকতা। এই জন্য আসলে লাইভ ভিডিও করা। আর বারবারই বলছি যে আসলে ভিডিও করে এডিট করে ওইভাবে দেওয়ার মতো সুযোগ আমার হয় না, যেহেতু আমাকে অনেক কাজ করতে হয়। বিশেষ করে প্রধান শিক্ষকের দায়িত্ব, তো আমি বলছি কেরানির দায়িত্ব, প্রচুর কাজ করতে হয়। তো এই জন্য লাইভে কথা বললে হয় কি, একসাথে সবগুলো ভিডিও ডেলিভার্ড হয়ে গেল, সবাই দেখলো, বাস এইভাবে হলো, কথাটাও বলা হলো। তো সবাইকে অনেক ধন্যবাদ, মানিক ভাই, শালম ভাই, ওমর ফারুক ভাই, সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা লাইভটি দেখছেন। আশা করি পরে অন্য কোনো বিষয়ে আবার কখনো কথা হবে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। লাইভটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আপনাদের মাধ্যমে যদি একটু পেজটি প্রমোট হয়, আপনারা চাইলে একটু সাপোর্ট করতে পারেন। আস্তে আস্তে আপনাদের সাপোর্টই হয়তো একটু এগিয়ে যাব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।